16.3 থেকে অনুশীলনীর 8 নম্বর যে ম্যাথটা রয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট একটি ম্যাথ এবং এই ম্যাথটি আসতে দেখা গিয়েছে সিকিউতেও আসে এবং চাইলে তোমাদের এসকিউতেও আসতে পারে। এই ম্যাথটির সমাধান আজকে আমরা শিখে নিব। তো প্রথমেই এখানে বলা হচ্ছে যে একটি বৃত্তের পরিধি 220 মিটার। আশা করি বৃত্ত সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার আছে, তবুও আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের একটা কেন্দ্র আছে এবং এই কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র নিলাম ও এবং এই কেন্দ্রেও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আমি ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর। এখন এই মানে এই যে বৃত্তটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, আমি যদি জিজ্ঞাসা করি যে বৃত্তটা পরিধি কত, তুমি অবশ্যই আমাকে বলবা যে 2πr হচ্ছে বৃত্তের পরিধি। যে কোনো বৃত্তের পরিধি কত বলো তো? 2πr। সেখানে ওই বৃত্তটা যদি অনেক বড় হয়, ইয়া বড় যদি একটা বৃত্ত হয়, সেই বৃত্তের আরটাও অবভিয়াসলি অনেক বড় হবে। তার মানে পরিধির ফর্মুলায় আর যদি বড় হয় তার মানে পরিধিও বড় হবে। আর পরিধিটা আসলে কি, এটা যদি অনেকে জানতে চায় যে পরিধিটা আসলে কি, যেমন আমি জিজ্ঞাসা করতে পারি যে একটা ত্রিভুজ আছে আমার কাছে, এই যে ত্রিভুজটা আছে, আমি জিজ্ঞাসা করতে পারি যে এই ত্রিভুজটার পরিসীমা কত আমাকে বলো প্লিজ। এই ত্রিভুজটা একটা বাহুর নাম দিলাম এ, একটা বাহুর নাম দিলাম বি, একটা বাহুর নাম দিলাম সি। যদি আমি জিজ্ঞাসা করি যে এই ত্রিভুজটার পরিসীমা কত, তুমি অবভিয়াসলি আমাকে উত্তর দিবা যে এ কমা বি কমা সি। তার মানে কি, যে তিনটা বাহুর যোগফল। যে কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা যদি আমাদের কাছে চাই, সেক্ষেত্রে ওই জ্যামিতিক চিত্র যতগুলো বাহু থাকে, যদি চতুর্ভুজ হয়, যদি ত্রিভুজ হয়, যদি যদি পঞ্চভুজ হয়, যদি আমাদের ট্রাপিজিয়া মানে কি একটা চতুর্ভুজ, আমাদের যা মানে যেই জ্যামিতিক চিত্রেরই পরিসীমা বের করতে বলুক না কেন, পরিসীমা বলতে সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তার সমগ্র বাহু বা যতগুলো বাহু থাকে তাদের সবাইকে আমরা কন্টিনিউয়াসলি যোগ করার পর যে আনসারটা পাই সেটাই হচ্ছে ওই বাহুটা বা ওই জ্যামিতিক চিত্র হচ্ছে পরিসীমা। কিন্তু বৃত্তের পরিসীমা হয় না, আর বৃত্তের পরিসীমাকেই আমরা বলি পরিধি। এখন বৃত্তটা গঠিত হয়েছে কি নিয়ে বলো তো ভাইয়া? বৃত্তটা গঠিত বা আবদ্ধ কি এই সম্পূর্ণ বৃত্ত বা এই যে গোলাকার আকৃতির যেই জ্যামিতিক চিত্রটা, এটাকে কি বলছি? গোলাকার আকৃতির জ্যামিতিক চিত্র। তাহলে এই চিত্রটার পরিসীমা হয় না, এটার হয় পরিধি। পরিসীমা আসলে বৃত্তের হয় না, বৃত্তের পরিসীমাকেই আমরা মূলত পরিধি বলি সুন্দরভাবে বা সুন্দর ভাষায়। এখন এই বৃত্তের পরিধিটা আসলে কি, মনে করো এই বৃত্তটা তুমি কেচি দিয়ে এখান থেকে কাটলাম, মনে করো একটা দড়ি, দড়িটা পাক দেওয়া আছে, এটাকে এখান থেকে কেটে দাও। কেটে দিলে এটাকে টান দিলে এরকম সোজা হবে না বলো তো? হবে কি না বলো? তার মানে এটাকে কেটে দেওয়ার পর টান দিলে যদি সোজা, তার এরকম একটা আকৃতি পাওয়া যাবে, এরকম একটা সোজা দড়ির মতো একটা আকৃতি পাওয়া যাবে। মনে করে তার নাম দিলাম আমি এবি। এখন এই যে এবি দৈর্ঘ্যটা, এটাই মূলত বৃত্তের পরিধি। এই যে এবি এর দৈর্ঘ্যটা, এটাই মূলত এই বৃত্তটার পরিধি। এখন যদি ইয়া বড় বৃত্ত হয়, সেই বৃত্তটা যে কোনো একটা অংশ কেটে দাও, ওটাকে সোজা করো, ওর যে দৈর্ঘ্যটা ওটাই হচ্ছে সেই বৃত্তের পরিধি। তাহলে এটা গেল একটা বৃত্তের কি পরিধি। ক্লিয়ার? আর বৃত্তে অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি, বৃত্তের অন্তে বা ভিতরে, বৃত্তের অভ্যন্তরে লিখিত বা বৃত্তের অভ্যন্তরে আঁকানো বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্র আঁকানো, বৃত্তের অভ্যন্তরে আঁকানো। এখন অনেকে কিন্তু ভুল ভাবতে পারে যে দেখো এরকম হতে পারে, দেখো এটা কিন্তু একটা বর্গক্ষেত্র আমি কল্পনা করলাম। এখন এই বর্গক্ষেত্রের মধ্যে আমি একটা বৃত্ত কল্পনা করি, তাহলে কোন ঘটনা ঘটে জানো? বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত মানে কি, বর্গক্ষেত্রের অভ্যন্তরে বৃত্ত। তার মানে এটার নাম হবে কি, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত। কিন্তু আমাকে কি তা বলেছে? আমাকে বলছে কি, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। দ্যাট মিনস বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র থাকবে আর বৃত্ত থাকবে বাইরে। তার মানে আমার চিত্রটা কেমন হতে পারে বলো তো? এটা মনে করো আমার হচ্ছে তোমার বর্গক্ষেত্র আর বৃত্ত হচ্ছে বাইরে, এটাকে বলে বৃত্তে অন্তর্লিখিত বর্গ। তার মানে একটি বৃত্তের পরিধি 220 মিটার, তার মানে যেই বৃত্তের মধ্যে বা অভ্যন্তরে বর্গক্ষেত্রটা আঁকানো, সেই বৃত্তের পরিধি হচ্ছে 220 মিটার। কেমন? তাহলে ওই যে বর্গক্ষেত্রটা অঙ্কিত ভিতরে, তার এক বাহুর দৈর্ঘ্য আমার লাগবে। আশা করি বর্গক্ষেত্র সম্পর্কে তোমাদের আলাদা কোনো আইডিয়া দেওয়ার দরকার নেই। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, বর্গক্ষেত্রের যে কর্ণ দুইটা রয়েছে, কর্ণ দুইটাও সমান। রম্বসে শুধু কর্ণ দুইটা ভিন্ন, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণ দুইটা ইকুয়াল বা ডায়াগোনাল দুইটা ইকুয়াল এবং বাহুগুলো সমান। এটা হচ্ছে বর্গক্ষেত্র সম্পর্কে আইডিয়া। আর ত্রিভুজ বৃত্ত সম্পর্কিত আইডিয়া তো তোমাদের দিয়ে ফেললামই। কেমন? এইবার আশা করি বর্গক্ষেত্র সম্পর্কে তোমাদের এমন আইডিয়া গুলো আই গেস আছে, আমি জানি না আসলে তোমরা জানো কিনা, তবু আমি একটু জানিয়ে দিচ্ছি। এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রে যে কর্ণ, এই কর্ণের একটা ফর্মুলা আছে, তোমরা আশা করি জানো। পিথাগোরাসের মাধ্যমে ফর্মুলাটা আসে এবং তোমরা আশা করি মুখস্থ আছে। যদি না থাকে আমরা মুখস্থ করে নিব, কারণ ফর্মুলা না জানলে কিন্তু অঙ্ক আমরা পারবো না। এখন এই বৃত্তটা, এই বর্গক্ষেত্রের নাম যদি আমি দেই এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, এবং আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এইটার নাম যদি আমি দেই এবি, মানে কর্ণটার নাম যদি দিই আমি এবি, সেক্ষেত্রে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি। এবি হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, বা এটা হচ্ছে ভূমি বা এটা হচ্ছে লম্ব। লম্ব ভূমি চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নেই, বাট অতিভুজ চেঞ্জ হয় না, অতিভুজ সবসময় একই রকম থাকে। তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি ফাইনালি এখানে বর্গক্ষেত্রে
কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো, সেটা হচ্ছে √2a পেয়ে যাবো। কত পাবো বলো? √2a। তোমরা আশা করি মুখস্থ করেছো যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি তোমাকে জিজ্ঞাসা করে সেটার ফর্মুলা হচ্ছে √2a। তাহলে এতটুকু বর্গক্ষেত্র সম্পর্কে আমাদের মাস জানতে হবে। একটা বৃত্তর পরিধি কেমন, পরিধি সূত্র হবে, এগুলো আমাদের জানতে হবে, কেন্দ্র বুঝতে হবে, বর্গক্ষেত্র সম্পর্কে আইডিয়া রাখতে হবে, তাহলেই আমরা এসব অঙ্ক করতে পারবো। এবং এসব অঙ্ক নয়, পরিমিতির যে কোনো অঙ্কই আমরা এক তুড়িতে করে ফেলতে পারবো। তো আইডিয়া দেওয়া শেষ, এবার চলো আমরা অঙ্কের মধ্যে ঢুকে যাই। তাহলে দেখো, আমি ওদের কথা অনুযায়ী একটা চিত্র আঁকানোর চেষ্টা করব, এবং চিত্র আঁকানো মাস্ট কিনা না, চিত্র আঁকানো মাস্ট নয়। যদি তোমার মনে হয় যে তুমি চিত্র আঁকাতে পারবা বা আঁকানো তোমার উচিত, তাহলে আঁকাবা। স্যার অনেক বেশি খুশি হবে যে না, স্টুডেন্টরা অনেক বেশি জানে। চিত্র আঁকানোর জন্য আহামরি কোনো রকেট সায়েন্স জানতে হবে না, নর্মালি একটা চিত্র আঁকাইলেই হবে। স্যারকে বুঝাইতে হবে যে স্যার আমি চিত্র আঁকিয়েছি শুধুমাত্র এটা বোঝার জন্য যে বৃত্তটা কার মধ্যে, বা বর্গক্ষেত্রটা কোথায় অবস্থিত, বর্গক্ষেত্রে কার সাথে কার তুলনা করতে পারবে, এর জন্য জাস্ট তুমি চিত্রটা অ্যাজিউম করতে পারো বা ইমাজিন করতে পারো। যেহেতু বৃত্তের পরিধি বলছে আর বৃত্তে অন্তর্লিখিত, তার মানে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র হবে, বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র হবে। তার মানে আমি একটা বর্গক্ষেত্র আঁকালাম। চিত্র দেখতে অন্যরকম লাগতে পারে, তার জন্য আমি খুবই দুঃখিত। আর এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্ত। আচ্ছা, আমি আগে বৃত্ত আঁকাই, তারপরে বর্গক্ষেত্রের ভিতরে আঁকানোর চেষ্টা করি, তাহলে আই গেস দেখতে সুন্দর হবে। কেমন? তাহলে দেখো, আমি আগে বৃত্তটা আঁকিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার বৃত্ত, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, আর এটাকে আমি কল্পনা করছি যে এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র। আশা করি আমার কথা বুঝছো। এখন দেখো, এই যে বর্গক্ষেত্রটা আমি আঁকালাম, এই বর্গক্ষেত্রটা অবভিয়াসলি তুমি আমাকে বলবে যে স্যার এটা বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তের মধ্যে বা অভ্যন্তরে আছে। তাহলে আমরা আমাদের প্রশ্নানুযায়ী চিত্র আঁকিয়ে ফেললাম। এইবার নাম দাও এ, বি, সি, ডি। একটু খেয়াল করো ভাইয়া, এখানে আমি নাম দিয়ে দিয়েছি ABCD। এবার আমি যদি এরকম একটা কথা বলি যে উদ্দীপক অনুযায়ী চিত্র অঙ্কিত হলো, কোনো কি ভুল হবে? উদ্দীপক অনুযায়ী চিত্র অঙ্কিত হলো, বা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত হলো, এমন বললেও হবে, কোনো সমস্যা নাই। এখন আমি বৃত্তের সাথে বর্গক্ষেত্রে একটা সম্পর্কে যেতে চাচ্ছি। এখন কিভাবে কি সম্পর্কে যাব সেটা যদি জানতে হয়, আমি সবার আগে আমাদের বুঝতে হবে যে এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের মধ্যে যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রে যে AB বাহুটা, সেটা যদি A হয়, বলো ভাইয়া, এটা যদি A হয়, এটাও A, এটাও A, এটাও A। এখন দেখো, এই যে বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে যে বাহুগুলো আছে, এগুলো প্রত্যেকেই বৃত্তের জ্যা। তার মানে এই বৃত্তের মধ্যে AB একটি জ্যা, BD একটি জ্যা, CD একটি জ্যা এবং AC একটি জ্যা। কিন্তু এই জ্যা সম্পর্কিত কোনো তথ্যের সাথে আমি বৃত্তের পরিধির মধ্যে কোনো সম্পর্কে যাইতে পারছি না, কারণ আমি বৃত্তের পরিধির একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা কি বলতো? 2πr। কিন্তু জ্যা এর কোনো পার্সোনাল ফর্মুলা আমরা জানি না। জ্যা সম্পর্কিত কোনো ফর্মুলা আমরা জানি না। জানি কি? জানি না। কিন্তু বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ, এই সম্পর্ক কোনো কিছু যদি সাথে আমরা একে ইন্টাররিলেট করতে পারি, আই গেস আমরা অঙ্কটার কাছাকাছি যাইতে পারবো। এখন দেখো, আমি যদি এই যে সিবি কর্ণটা অ্যাডজাস্ট করি বা এক করি, সিবি কর্ণটা যদি এক করি, তাহলে এই যে সিবি কর্ণটাই কি এই বৃত্তের একটি ব্যাস? আমার কথাটা একটু বুঝছো। এই যে সিবি কর্ণটা বা এডি কর্ণটাও যদি কেউ সংযোগ দেয়, ভুল হবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি কি, এই যে সিবি বা বিসি যে কর্ণটা, এই কর্ণটা কি আমার এই যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তের একটি ব্যাস? ব্যাস কাকে বলে? ব্যাস সেটাকেই বলে, যেই জ্যাটা কেন্দ্রগামী হয় সেই জ্যাটাকে বলা হয় বৃত্তের ব্যাস। আবার জ্যা কাকে বলে? একটা বৃত্ত আঁকালা, এই বৃত্তের মধ্যে বৃত্তের অভ্যন্তরে যদি এমন কোনো রেখা আঁকানোর চেষ্টা করি যেই রেখাটা বৃত্তের দুটি পয়েন্টকেই ছেদ করে, তাহলে এটি হবে একটা বৃত্তের জ্যা। তার মানে একটা বৃত্তে অসংখ্য জ্যা আঁকানো যেতে পারে, কারণ কি, যে এ পাশেও টাচ করছে, এই পাশেও অভ্যন্তরে, তাহলে এখানেও একটা জ্যা আঁকানো যাবে, এখানেও জ্যা আঁকানো যাবে। কিন্তু এই যে জ্যাটা, এই জ্যাটা একটা বৈশিষ্ট্য আছে, এই যে PQ জ্যাটা, এই জ্যাটা একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি? এটা কেন্দ্রগামী। আর এই কেন্দ্রগামী জ্যাকে বলা হয় কি বলতো? কেন্দ্রগামী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। কেন্দ্রগামী জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে এই যে জ্যাটা সিবি, এই জ্যাটাই কি বর্গক্ষেত্রের কর্ণ? আবার এই জ্যাটাই কি বৃত্তের ব্যাস? একটু কথাটা বুঝছো। এই যে জ্যাটা বা এই যে বিসিটা কি? অবশ্যই বৃত্তের ব্যাস। আবার এই বিসিটা কি? বর্গক্ষেত্রের এক কর্ণের দৈর্ঘ্য বা বর্গক্ষেত্রের একটা কর্ণ। তার মানে আশা করি এই কথাটা আমরা বলতে পারবো যে উপরোক্ত চিত্রানুযায়ী, দেখো তো বলা যাবে কিনা, উপরোক্ত চিত্রানুযায়ী বৃত্তের
ব্যাস ইকুয়াল বৃত্তের ব্যাস ইকুয়াল বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য। আশা করি আমার কথা বুঝছো। তার মানে কি বলো, বৃত্তের ব্যাস ইকুয়াল কি বর্গক্ষেত্রের একটা কর্ণের দৈর্ঘ্য। এখন বৃত্তের ব্যাস মানে কি বলো তো, বৃত্তের ব্যাসার্ধ কত আর, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? ব্যাসার্ধের কনসেপ্টটা কি, বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের অভ্যন্তরে যে কোনো বিন্দুকে টাচ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার বৃত্তের কি ব্যাসার্ধ। তার মানে এটাও কি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা যদি আর হয় এটাও আর। আর আমরা সকলেই জানি যে এটাকে বলা হয় কি বলতো, ডায়ামিটার। বৃত্তের ব্যাসকে বলা হয় কি ডায়ামিটার, এটাকে ডি দিয়ে প্রকাশ করি। তার মানে ডায়ামিটার মানে কি বলো, আর যোগ আর না, মানে কি 2r না বলো। তার মানে এতটুকু ক্লিয়ার হয়ে গেলে তুমি যে বৃত্তের ব্যাস মানে 2r, কেমন বলো তো, বৃত্তের ব্যাস মানে কি, বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, বলা যাবে? যাবে। তাহলে বৃত্তের ব্যাস মানে কি 2r লিখলে কোনো ভুল হবে না। আর বর্গক্ষেত্রে একটি কর্ণের দৈর্ঘ্য আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে বর্গক্ষেত্রের একটা বাহু যদি a হয় তাহলে ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় √2a। ক্লিয়ার? √2a। এইবার তুমি জানো বৃত্তের পরিধি 220 মিটার, বলো তো বৃত্তের পরিধি কত? 220 মিটার না? এখন পরিধির ফর্মুলা কি ভাইয়া? 2πr। 2πr, কিন্তু এখানে আছে কি 2r। এখন অতিরিক্ত আমি যদি উভয় পক্ষে পাই দ্বারা গুণ করি, উভয় পক্ষে কত দ্বারা গুণ করব? পাই দ্বারা গুণ করব। উভয় পক্ষে পাই দ্বারা গুণ করব, বা উভয় পক্ষে পাই নিয়ে আসো, তাহলে কি পাই গুণ 2r ইজ ইকুয়াল টু √2a গুণ পাই। একটু কথাটা বুঝছো কিন্তু ভাইয়া, একটু কথাটা বুঝছো আমার, হ্যাঁ একটু কথাটা বুঝছো। এবারে দেখো যে এই যে এটাকে কি আমি সাজিয়ে গুছিয়ে 2πr লিখতে পারবো, আর এটাকে কি √2a ইন্টু পাই বলতে পারবো? পারবো। এবার এই যে 2πr মানে কি বৃত্তের পরিধি, আর এখানে বৃত্তের পরিধি কিন্তু দেওয়া আছে 220 মিটার। তার মানে এই 2πr এর জায়গায় আমি ডাইরেক্ট লিখতে পারবো 220 ইজ ইকুয়াল টু √2a মাল্টিপল পাই। এখানে সাইড নোট দিয়ে দেবো যে 2πr ইজ ইকুয়াল টু 220। ক্লিয়ার? 2πr ইজ ইকুয়াল টু 220। এবার আমার লাগবে কি আসলে বলো তো, আমার লাগবে কিন্তু এই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মানে কি এ বের করতে হবে না? এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি এ তো। তার মানে তুমি কি সাজিয়ে গুছিয়ে এভাবে লিখতে পারবা যে √2a মাল্টিপল পাই ইজ ইকুয়াল টু 220। তাহলে ফাইনালি a ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, 220 ডিভাইড √2 মাল্টিপল পাই। মানে √2 ওই পাশে গুণ আছে, ও পাশে গেলে ভাগ, পাইও ওই পাশে গুণ আছে, ও পাশে গেলে ভাগ। তার মানে ফাইনালি 220 কে তুমি √2 আর পাই দ্বারা ভাগ করবা। তাহলে √2 মাল্টিপল তোমার 3.1416, এটাকে 220 কে ভাগ করতে হবে এটা দ্বারা 49.51। 49.51 এটাকে বলা যাবে 49.52। 49.52 মিটার। 49.52 মিটার। এখন আমার কাছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও চাইতে পারতো, সেক্ষেত্রে কি এ মানে কত, এক বাহু কত 49.52 মিটার। তার মানে ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, দ্যাট মিন্স এটাকে স্কয়ার করলে আমি পেয়ে যাব আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কেমন? এখন এই যে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এতটুকু অঙ্ক অনেক সময় বলে দেয় যে একটি বর্গক্ষেত্রের মধ্যে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত হলো, সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা সাজিয়ে গুছিয়ে পরীক্ষায় যদি উপস্থাপন করতে পারি আমরা অঙ্ক পারবো।